আজকে বিয়ের দ্বিতীয় দিন। আর আজকেই জানতে পারলাম আমার স্বামী অন্য নারীদের প্রতি আসক্ত। সেটা অন্য কেউ না, বরং আমার শাশুড়ি নিজে আমাকে বললেন। বিয়েটা আম্মু আব্বুর পছন্দেই করেছি। ছেলে নাকি আমাকে দেখে অনেক পছন্দও করেছিল। সবাই বলে মা বাবার পছন্দের বিয়েতে নাকি সুখ হয়। দুদিন ধরে নতুন ঘর, নতুন পরিবেশ, নতুন মানুষের মাঝে এসেছি। কিছুই খারাপ লাগেনি, সবাই ভালো। বিশেষ করে আমার স্বামী। যদিও মাত্র দুদিনে একজন মানুষকে চেনা যায় না ভালো মতো, তবে যতটুকু বোঝা গেল তাতেই আমি বলতে পারি উনি বেশ ভালো মানুষ। বিয়ের কথা যখন চলছিল তখন আম্মু চাচিরা সবাই বলেছিল ছেলে যেহেতু আর্মি অফিসার তাহলে নিশ্চয়ই রাগ একটু বেশি হবে। আমি যেন মানিয়ে নিয়ে চলি। ভেবেছিলাম এমন কিছুই দেখবো এখানে এসে, কিন্তু এখানকার চিত্র তো একদম ভিন্ন। ওনার মতন হাসি খুশি আর ভালো ঠান্ডা মেজাজের মানুষ আমি নিজেই খুব কম দেখেছি। দুদিনে আমার বন্ধু হয়ে গিয়েছেন উনি। কেমন যেন একটা ঘোর কাজ করছে। এসব বিশ্বাস করতে ইচ্ছে করছে না আমার একদমই। আমি ওনার স্ত্রী হওয়া সত্ত্বেও উনি এখনো পর্যন্ত আমাকে স্পর্শ করেননি। আমার পুরোপুরি মনে আছে, ফুলশয্যার সময়ে আমার ঘোমটা তোলার পর তিনি সুন্দর একটা হাসি দিয়ে বলেছিলেন, আপনি আমার বন্ধু হবেন। আমি তখন কিছু বলিনি, তার দিকে তাকিয়েছিলাম। তিনি আবারও বললেন, একটা সম্পর্ক শুরু করার আগে দুজন মানুষের দুজনকে খুব জানা বেশি প্রয়োজন, এবং একজন মানুষকে চেনার জন্য বোঝার জন্য বন্ধু হওয়া আরও আগে প্রয়োজন। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হলেও আপনাকে আমি আর আমাকে আপনি গ্রহণ করার আগে আমি আমাদের মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে তুলতে চাই। সেই রাতে আমরা যেন অনেক বেশি ভালো বন্ধু হয়ে যাই। আমার মধ্যে কিছুটা জড়তা কাজ করলেও উনি আমাকে খুব বেশি স্বাভাবিক করার চেষ্টা করেন সবসময়। এসব দেখার পরে একদম যেন মেনে নিতে পারছি না মায়ের কথাগুলো। মাকে কি যে বলবো তাই বুঝে পাচ্ছি না। এমন সময়, রুহি, রুহি, কোথায় তুমি? শাশুড়ি আম্মা কল দিয়েছে আমার, আর তুমি তোমার শাশুড়ির সাথে আড্ডা দিচ্ছ। এই নাও কথা বলো। হ্যাঁ দাও। হ্যাঁ, ফোনটা আমাকে ইরাদ এনে দিয়েছে। এখন উনিই আমার স্বামী। ইরাদ ফোন দেওয়ার পর মা চলে গেলেন। আমার আম্মু ফোন দিয়েছে জিজ্ঞেস করতে যে কেমন আছি, নতুন পরিবেশে কি করছি, এসবের জন্য। কি থেকে কি বললাম ঠিক বুঝতে পারলাম না নিজেই, কারণ আমার মাথায় সব রেখে একটা জিনিসই ঘুরছে। আমার শাশুড়ি কেন এই কথা বলল তার নিজের ছেলেকে নিয়ে? একটু সময় করে মায়ের সাথে ঠিক মতন কথা বলতে হবে। কোনো মতে আম্মুর সাথে কথা শেষ করলাম। এসব ভাবতে ভাবতে এখন মায়ের কাছে গিয়ে পুরো কথাটা জানা লাগবে। মায়ের কাছে যেই যাব অমনি পিছন থেকে ইরাদ আমার হাত ধরল। হাতটা ধরে নিজের দিকে আস্তে আস্তে টান দিল। ইরাদের চেহারা অনেক বেশি সুন্দর আর খুব নিষ্পাপ। কেমন যেন একটা মায়া লাগে তার দিকে তাকালে। সে আমার দিকে তাকিয়ে হাসছে দেখে কে বলবে যে এই লোকের অন্য কোনো নারীদের প্রতি বাজে আসক্তি থাকতে পারে? কেমন যেন একটা অনুভূতি কাজ করছে। আসল কথা হলো, তার ছবি যখন প্রথম আমি দেখেছিলাম সেদিনই তার প্রতি ভালো লাগা শুরু হয়ে গিয়েছিল। বিয়ের এই দুদিনেই আমি তাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছি। তাই তার দিকে তাকিয়ে কেমন একটা মায়া কাজ করছে, তেমনি বুকের ভিতর একটা ব্যথাও কাজ করছে। যেই মানুষকে আমি এত ভালোবেসে ফেললাম সে কি ভুল মানুষ নয় তো? ঘোর ভাঙল ইরাদের কথাতে। কোথায় যাচ্ছ রুহি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মায়ের সাথে একটু কথা বলতে যাচ্ছি। এটা বলার সাথে সাথেই ইরাদের মুখটা একদম শুকিয়ে গেল। আমি সেদিকে খেয়াল না করে তাকে আবারও বলতে লাগলাম, আমি একটু কথা বলি তারপর আসছি। রুহি, দাঁড়াও। জি বলুন। তোমাকে একটা কথা বলা হয়নি। বিয়ের দুদিন হয়ে গেল, তাই ভাবছি আজ বলে দিই। আমরা কিন্তু কাল সকালে আমাদের নতুন বাসায় চলে যাব। নতুন বাসা বলতে? আমি ঠিক বুঝলাম না। মানে হচ্ছে এই পরিবারের তো সবাই জয়েন্ট ফ্যামিলি, আমরা সবার সাথে থাকবো না, আমরা আলাদা থাকবো। কিন্তু আলাদা কেন থাকবো? ওমা, এ কি? একালের মেয়ে হয়ে তুমি এই কথা কি বলছো? এখন তো সবাই আলাদা থাকতে চায়। শ্বশুর শাশুড়ির সাথে থাকা মানেই তো ঝামেলা। মেয়েদের তো ধারণা এটাই। কিন্তু আমি মোটেও এরকম ভাবি না।
আমার সবার সঙ্গে থাকতেই ভালো লাগে, আর আপনার পরিবারের সবাই অনেক ভালো। আমার তাদের সবাইকে ভালো লাগে, এজন্য আমি তাদের সাথেই থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু তারপরও আমাদের আলাদাই থাকতে হবে, এটাই ফাইনাল। তুমি প্লিজ তোমার ব্যাগগুলো আনপ্যাক করো না, আমিও আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি। আচ্ছা, তাহলে আমি এখন মায়ের কাছে যাই, তার সাথে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, চলো, আমারও বাবার সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, চলুন। কিন্তু মনে মনে আমি ভাবছি, ইরাদ আমার সাথে গেলে আমি তো মাকে জিজ্ঞেস করতে পারবো না তার সামনে কিছু। আর আজকে প্রায় রাত হয়ে গিয়েছে, কাল সকালে যদি আমাদের চলে যাওয়া লাগে, তাহলে আমি পুরো কথা জানবো কি করে? আমি বুঝতেই পারছি না। মায়ের রুমে যাওয়ার পরে দেখলাম মা শুধু একাই আছেন, বাবা নেই ঘরে। মা, আসতে পারি? রুহি, ভিতরে আসো মা। মা, বাবা কোথায়? উনি একটু বাইরে গিয়েছেন। আমি দুদিন একটা জিনিস বেশ লক্ষ্য করছি, ইরাদ মার সাথে তেমন একটা কথা বলেন না, আর মাও তার সাথে তেমন একটা কথা বলেন না। মা দেখতে বেশ সুন্দরী একজন মহিলা, আর খুব সুন্দর করে মানুষের সঙ্গে কথা বলেন। ইরাদরা 3 ভাই বোন। ইরাদই তার পরিবারের বড় ছেলে, বড় বোন ডক্টর ইনা, এবং ছোটটা 7-এ পড়ে তুলি। বড় ছেলে হিসাবে ইরাদকে তার পরিবারের সবাই অনেক ভালোবাসে, কিন্তু ইরাদ কেন যেন মায়ের কাছ থেকে একটু বেশিই দূরে দূরে থাকে, এবং ইরাদ এটাও চায় না যে আমি মায়ের সঙ্গে খুব একটা মেলামেশা করি। আমি দেখেছি, যতবারই মায়ের সঙ্গে খুব মেলামেশা করি, ততবারই কোনো না কোনো অজুহাত দিয়ে ইরাদ আমায় দূরে নিয়ে এসে যায়, অথবা মায়ের সাথে কথা বলতে দেয় না। তাদের দুজনের মধ্যে কি কোনো সমস্যা, নাকি ইরাদের সত্যিটা আমায় জানতে দেবেন না? মূলত এটা লুকানোর জন্যই ইরাদ এমন করে। আমি আসলে কিছুই বুঝতে পারছি না, তবে সত্যিটা আমাকে বের করতেই হবে। আমি এর জন্য ইরাদকে বললাম, বাবা তো বাইরে আছেন, আপনি ঘরে গিয়ে বসুন। বাবা যখন আসবেন তখন আমি আপনাকে ডাক দেব বাবার সঙ্গে কথা বলার জন্য। সে আমার কথা মতো বলল, আচ্ছা ঠিক আছে, তবে তুমি তাড়াতাড়ি চলে এসো। জি ঠিক আছে। ইরাদ যাওয়ার পর আমি মাকে বললাম, মা, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি বুঝতে পেরেছি তুমি কি বলবে। হ্যাঁ বৌমা, ইরাদের চরিত্র খারাপ, ওর মাদকের নেশা আছে, এবং মা হয়ে কথাটা বলতে আমার খুবই লজ্জা হচ্ছে, কিন্তু ও এক এক দিন এক এক নারীর কাছে যায়। ওর স্বভাবের জন্য আমরা অনেক অপমানিত হয়েছিলাম, তাই ওর বাবা চাননি বিয়ের আগে তোমাদের কাছে এই কথাটা জানাতে। কিন্তু এখন আমি ভাবলাম, তুমি একজন নারী, তোমার অধিকার আছে তোমার স্বামীর চরিত্র কিরকম সেটা জানার, তাই আমি তোমায় এটা জানিয়ে দিলাম। তবে ইরাদ অন্য দিক দিয়ে খারাপ না, সব দিক দিয়েই ঠিক আছে। সবার সাথে ভালো ব্যবহার করে, ভালো মেশে। এখন সে তোমায় ভালোবাসে, হয়তোবা তার চরিত্রটা ঠিক হয়ে যাবে, এবং পরিবারের অন্য কারোর সাথে এই ব্যাপারে কথা বলে তোমার কিছুই লাভ হবে না, কারণ সবাই এটা জানে, জেনেও সবাই না জানার ভান করে থাকে, কারণ সবাই ব্যাপারটা লুকিয়ে রাখতে চায়। আর ইরাদের কাজকর্মে তুমি আস্তে আস্তে সব বুঝতে পারবে। আমাদের বাড়ি থেকে ঠিক 2 বাড়ি পরে একটা মেয়ে থাকে, মায়া নামের। সেই মেয়েটার সঙ্গে ইরাদের দীর্ঘদিনের সম্পর্ক, হয়তো ইরাদের একটা বাচ্চাও আছে, যদিও ইরাদ কখনো সেই স্বীকৃতি দেয়নি, এবং মায়াও স্বীকৃতি চায়নি। কারণটা আমরা জানি না, জিজ্ঞাসাও করেছিলাম মায়াকে বিয়ে করবে কি না, সে না বলে দিয়েছিল। তবে আমার মনে হয় বাচ্চাটা ইরাদের। তুমি ভাবতে পারো যে এত বড় সত্যি তোমার কাছ থেকে কেন লুকানো হয়েছে। তবে আমি একটা কথাই বলবো, পুরুষ মানুষ একটু অমন হয়। তাছাড়া এত বড় ঘরে তোমার বিয়ে হতো না, যদিও তুমি দেখতে অনেকটা সুন্দরী, তারপরেও কিন্তু আমাদের ইরাদের মতন বর আর এই ধরনের উচ্চবংশীয় ধনাঢ্য পরিবার খুব কমই আছে, আর এজন্য আমি তোমাকে ভাগ্যবতী মনে করি, তাই আমি কিছু জানাইনি। আচ্ছা বৌমা, তুমি এখন আসতে পারো, আর এই ব্যাপারটা নিয়ে তেমন কোনো সমস্যা করবে না আমি আশা করি। তুমি এদিকে তেমন গুরুত্ব দিও না, পুরুষ মানুষ ঘুরে ফিরে তো বউয়ের কাছেই আসবে। মায়ের রুম থেকে মনে হচ্ছে বের হতে পারছি না, পা চলছে না। খুব কষ্ট করে বের হয়ে রান্নাঘরে আসলাম। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, শুধু মনে হচ্ছে এই কিসের মধ্যে চলে আসলাম আমি। আমি তো জীবনে বেশি কিছু চাইনি, আমি শুধু চেয়েছিলাম ছোট্ট একটা সংসার হবে, ভালো একটা স্বামী হবে যে আমাকে অনেক বেশি ভালোবাসবে। আমার চাওয়াতে এর থেকে বেশি তো কিছু ছিল না। তাহলে কি ইরাদ চরিত্রহীন একজন লোক? আমি এর সঙ্গে সারাটা জীবন কাটাবো কি করে?
এসব ভাবতে ভাবতেই পিছন থেকে কে যেন এসে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। ইরাদ যখন সর্বপ্রথম আমাকে দেখতে আসলো আমাদের বিয়ের জন্য, আমার অনেক বেশি ভয় লাগছিল। এর আগে কোনোদিন কোনো ছেলেপক্ষ আমাকে দেখতে আসেনি। এই ভয়ে তো আমি তার ছবিও দেখিনি। সকাল থেকে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। মিলি আপা আমাকে কিভাবে সান্ত্বনা দেবে, কিভাবে বোঝাবে, তা নিয়ে উনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন। কারণ আমি ছোটবেলা থেকেই তো একটু ভীতু টাইপের ছিলাম, অল্পতেই ঘাবড়ে যেতাম। আর আজ প্রথম ছেলেপক্ষ আমায় দেখতে আসবে, কি যে করব বুঝতে পারছিলাম না। মা বাবার অনেক আশা এই ঘরটাতে বিয়ে দেওয়ার জন্য, আর ছেলেদেরও অনেক আগ্রহ। সব মিলিয়ে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। বিকেলের দিকে মিলি আপা আমায় গোলাপি একটা শাড়ি পরালেন। গোলাপি কাচের চুড়ি, মাথায় বেলি ফুল এবং ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আমার তেমন একটা সাজসজ্জার প্রতি নেশা ছিল না কখনোই। টুকটাক টুকটাক সাজতে পারতাম। এজন্য আমায় সাজানোর দায়িত্ব পুরোপুরি মিলি আপা নিজেই নিয়ে নিয়েছিলেন। ইরাতরা সন্ধ্যায় বাসায় আসলো। তাদের সামনে আমি যাওয়ার আগে আম্মু আর চাচি খুব ভালো মতো আমাকে বুঝিয়ে দিলেন সুন্দর মতন যেন কথা বলি আর কোনো ভুল না করি। আব্বু এসে আমাকে ডাক দিলেন। চায়ের ট্রে দেয়া হলো আমার হাতে, কিন্তু হাত এমনভাবে কাঁপছিল যে তাদের সামনে আমি চায়ের ট্রে হাত থেকে যেন ফেলেই দিলাম। মা তো একদম মাথায় হাত দিয়ে দিলেন। হয়তো তার ভাবনা হচ্ছিল এই বুঝি বিয়েটা ভাঙলো। আমিও তাই ভাবছিলাম। কিন্তু ইনা আপু আর বাবা মানে ইরাদের আব্বু হাসতে শুরু করে দিলেন। আমি তাদের হাসি শুনেই তাদের দিকে তাকালাম। এর আগে খুব লজ্জা লাগছিল তাকাতে। তখনই দেখলাম ইনা আপুর পাশে নীল পাঞ্জাবি পরে একদম সুদর্শন যুবক বসে মুচকি হাসছেন। ইনিই হচ্ছেন ইরাদ, যে কেউ দেখে প্রেমে পড়ে যাওয়ার উপায়। ইরাদকে কি আমার এতই বেশি ভালো লাগলো যে তার থেকে চোখ সরাতে ইচ্ছে করছিল না। কিন্তু আশেপাশে এত মানুষ, যদি তার দিকে তাকিয়ে থাকি সবাই আমায় নির্লজ্জ ভাববে। এর জন্য কয়েক সেকেন্ডের মধ্যেই আবার নিচের দিকে তাকিয়ে ফেললাম। ইনা আপু আমায় তার পাশে নিয়ে বসালেন। বললেন, তুমি নিশ্চয়ই অনেক নার্ভাস, তাই না? ইটস ওকে, ইজি হও। ইরাদের মা বাবা আমায় কিছু প্রশ্ন করলেন, আমি তাদের উত্তর দিলাম। তারা বললেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। এখন আপনারা আমাদের ছেলের কাছে কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন, আমরা সবাই রাজি। আম্মু আমাকে ভিতরে নিয়ে গেলেন। আমাকে জিজ্ঞেস করলেন আমার ছেলে পছন্দ হয়েছে কিনা। আমিও হ্যাঁ বললাম। ব্যাস, বাসার সবাই মিষ্টি খাওয়া দাওয়া শুরু করলো। সবাই অনেক বেশি খুশি। সেই দিনে বিয়ের ডেট ফিক্সড হয়ে গেল যে 3 মাস পর আমাদের বিয়ে হবে, এবং ঠিক 15 দিন পরে আমাদের এঙ্গেজমেন্ট হলো। এঙ্গেজমেন্ট থেকে নিয়ে বিয়ে পর্যন্ত সব কিছুর মধ্যেই মা এবং ইনা আপু তারা বারবার এসেছেন বাসায়, সব কিছু করেছেন। কিন্তু এর মাঝে শুধু এঙ্গেজমেন্টের দিনই ইরাদের সাথে দেখা হয়েছে। তার নাকি খুব কাজ ছিল, কি নাকি গোছানোর ছিল, এজন্য সে সময় করে উঠতে পারছিল না, এবং বিয়ের আগেই তার এগুলো করার কথা ছিল। সব শেষে বিয়ের 5 দিন আগে ইরাদ আমায় ফোন দিলেন। মোবাইল স্ক্রিনে ইরাদের নামটা দেখে কেমন যেন কলিজা ধুকপুক ধুকপুক করতে লাগলো। ফোনটা রিসিভ করে সালাম দিলাম। ইরাদ সালামের জবাব নিয়েই সরি বললেন তার ব্যস্ততার জন্য। জিজ্ঞেস করলেন সবকিছু আমার পছন্দ মতো হচ্ছে কিনা, কোনো কিছুর কমতি আছে কিনা। আমি হ্যাঁ না উত্তর দিলাম। কেমন যেন লাগছিল, কিন্তু খুব বেশি ফ্রেন্ডলি বিহেভ করলেন উনি। খুব ভালো লেগেছিল যে মানুষটা যেরকম সুন্দর তার মনটাও ঠিক তেমনই সুন্দর। দেখতে দেখতে বিয়ে পড়ানো হলো, বিয়ে হলো, নতুন ঘর, নতুন পরিবেশ, নতুন সংসারে আসলাম। আমাদের বাসর রাতটা ছিল আমাদের বন্ধু হওয়ার রাত। এক রাতেই ইরাদ আমার খুব কাছে আর বিশ্বস্ত একজন বন্ধু হয়ে গেল। পরদিন সকালে ঘুম থেকে আমি ব্যস্ত হয়ে গেলাম শাড়ি পরতে। কিন্তু বিপত্তি বাঁধলো তখন, যখন পুরো 1 ঘন্টা লাগিয়ে শাড়ি পরার পরে দেখলাম আমি উল্টো শাড়ি পরেছি। দেখি আমি আয়নায় দাঁড়িয়ে আমাকে দেখছি, আর ইরাদ পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমি জিজ্ঞেস করলাম, হাসছো কেন? ইরাদ বলল, তুমি ঠিক মতন শাড়ি পরতে পেরেছো? আমি বললাম, হ্যাঁ, দেখো না কত সুন্দর করে শাড়ি পরেছি। ইরাদ তখন আরও হাসতে শুরু করলো এবং বলল, আগে কখনো নিজের হাতে শাড়ি পরনি, তাই না? আমি বললাম, সবসময় মিলি আপা আমাকে রেডি করে দিত কোনো প্রোগ্রামে গেলে। আজকে তো শাড়ি পরা লাগবে, তাই নিজেই প্রথম চেষ্টা করলাম। এর আগে কখনো নিজের হাতে শাড়ি পরিনি। ইরাদ বলল,
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ইনা শাড়ি পরার সময় অনেক দিন আমার কাছে হেল্প নিয়েছে। ওর শাড়ি পরা দেখতে দেখতে আমি নিজেই বুঝি শাড়ি কিভাবে পরতে হয়। তুমি আমার কাছে এসো, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। যদিও আমার খুব লজ্জা লাগছিল যখন ও আমায় আস্তে আস্তে শাড়িটা পরিয়ে দিচ্ছিল। একদম শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছিল। ওর হাতের স্পর্শ যখন আমার লাগছিল, কেমন যেন অনুভূতি হচ্ছিল। লজ্জায় যেন আমি তার দিকে তাকাতেই পারছিলাম না। পরে মনে মনে ভাবলাম, এত লজ্জা পাওয়ার তো কিছু নেই, সে তো আমার স্বামীই হয়। নিজের মনকে লজ্জা থেকে বাঁচানোর একটা বৃথা চেষ্টা করছিলাম আর কি। শাড়ি পরানোর সময় আমি এক নজর ইরাতকে দেখেছিলাম আর ভাবছিলাম কিভাবে এত তাড়াতাড়ি একটা মানুষের প্রেমে পড়ে গেলাম। শাড়ি পরানো শেষ করার পরে ইরাত নিজ হাতে আমায় সাজিয়ে দিলেন। যদিও বিয়ের 3 মাসে আমি সাজ শেখার জন্য পার্লারে একটা কোর্স করে নিয়েছিলাম, কিন্তু দেখলাম আমি কোর্স করলেও ইরাদ একজন পুরুষ মানুষ হয়েও অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট করতে পারেন এবং খুব সুন্দর মেকআপ আইডিয়াও আছে। তারপর কি যে সুন্দর বিয়ের 2 দিন কাটলো, তা আসলে কাউকে বলে বোঝানোর মতো না। কিন্তু যখনই কয়েক ঘন্টা আগের কথাগুলো মনে করি, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পিছনে ফিরে দেখলাম মিলি আপু আমায় জড়িয়ে ধরে আছি। মা বাবা আর আব্বু আম্মু সবাই নাকি ড্রয়িং রুমে বসে আছে। কাল যেহেতু আমি নতুন বাসায় চলে যাব, তাই এই বাসা থেকে বিদায় দেওয়ার জন্য আব্বু আম্মু এসেছেন এবং মা বাবার নাকি কি যেন কথা আছে তাদের সাথে। আমার কোনো খুশিতেই আসলে খুশি লাগছে না। ইরাদের বাচ্চা আছে, বাইরের সম্পর্ক আছে, এই ধরনের সত্যি নিজের স্বামীর চরিত্র নিয়ে শোনার পরে নিশ্চয়ই কোনো নারীর আর কিছুই ভালো লাগবে না। তাই আমি ভাবলাম বাসা থেকে আজকে আব্বু আম্মু মিলি আপা সবাই যাওয়ার পরে ইরাদের সাথে আমি এই ব্যাপারটা নিয়ে আলাপ করব। সব সত্যি কথাই ইরাদকে আমাকে জিজ্ঞেস করতেই হবে। যথারীতি রাতে খাওয়া দাওয়া হলো, সবার গল্প গুজব হলো, এরপরে সবাই চলে গেলেন। রাত প্রায় 11টার দিকে আমি আমাদের রুমে গেলাম। গিয়ে দেখলাম ইরাদ তার অফিসের কিছু কাজ করছেন। আমাদের ব্যাগ গোছানো শেষ। হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। তোমার কি বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল বা আছে? আর মায়াকে? তোমাকে এগুলো কে বলেছে? আমি সত্যিটা জানতে চাই। আমাকে প্লিজ বলো, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? আর মায়া মেয়েটা কে? দেখো রুহি, অনেক রাত হয়ে গিয়েছে। আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাইছি না। আর হ্যাঁ, মায়ার প্রসঙ্গে আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। আশা করি তুমি বুঝতে পারবে। আর এই ব্যাপারটা নিয়ে কোনো প্রশ্ন আমায় করবে না, অন্ততপক্ষে এখন। যখন সময় হবে আমি নিজেই তোমায় সব বলবো। এখন প্লিজ নিজেও ঘুমিয়ে পড়ো আর আমাকে একটু কাজ করতে দাও। ইরাদের আজকের ব্যবহার আর প্রতিদিনের ব্যবহারের মধ্যে যেন আসমান জমিনের পার্থক্য। এতটা রাগ আর বিরক্তি নিয়ে সে কখনো আমার সাথে কথা বলেনি। আমি আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম। ঘুম নেই চোখে। প্রায় আধা ঘন্টা পরে বুঝলাম তার ফোন বাজছে। সে বাইরে গেল ঘর থেকে ফোনটা নিয়ে আস্তে আস্তে। তার যে চিন্তামাখা মুখ ছিল তা মুহূর্তেই চলে গেল। চোখে মুখে হাসি দেখতে পেলাম। খুব কষ্ট হলো এবং মায়ের বলা কথাগুলো বারবার মনে পড়তে লাগলো। সে কথাগুলো বিশ্বাস করতে মোটেই ইচ্ছে করেনি আমার, এখনো করছে না। কিন্তু ওনার এরকম আচরণ দেখে আর কিছু বলার নেই। নিজের মনকে সান্ত্বনা দেওয়ার মতন কোনো কারণই সে আমাকে দেয়নি। ঘড়ির কাঁটায় সময় বেরিয়ে চলেছে। 2টো বাজলো, 3টে বাজলো, এরকম করতে করতে ভোর হয়ে গেল। ইরাদের ঘরের আসার নাম নেই। আমি উঠে ঘর থেকে বের হলাম ইরাদকে ডাক দিতে। দেখি সে ড্রয়িং রুমে বসে আছে এবং ফোনে এখনো কথা বলছে। আমি একটু আড়াল হয়ে কথাগুলো শোনার চেষ্টা করলাম। যা শুনতে পেলাম তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ইরাদ বলছে, আচ্ছা বাবু, এখন রাখি। আই লাভ ইউ আ লট এবং একদম ভয় পাবে না, আমি সব সময় তোমার পাশে আছি। এই কথাগুলো শুনে আমি আর কিছু শোনার মতন অবস্থায় ছিলাম না। দৌড়ে নিজের ঘরে চলে আসলাম। এসেই বসে পড়লাম। আমার সব স্বপ্ন, সব স্বাদ, সব কিছুই এক নিমেষে যেন শেষ হয়ে গেল। কাঁদতে কাঁদতে উপরওয়ালাকে বললাম, আমি কি দোষ করেছি? আমার কেন এরকম পরীক্ষা নিচ্ছেন? আমার পরিবারের কি দোষ? প্রথমে মিলি আপা, এখন আমি। আমাদের জীবনটা কত সুন্দর ছিল। আপা কত ভালো ছাত্রী ছিল, ভালো একটা চাকরি করতেন, কিন্তু তার বিয়ে হলো একটা ফ্রড লোকের সাথে।
এমন তো না যে নিজের পছন্দে বিয়ে করেছিলেন, বাবা মায়ের পছন্দসই ছেলেকে বিয়ে করেছিলেন, কিন্তু তার কপালে সুখ সইল না। লোকের আগে থেকেই একটা বউ ছিল, এজন্য আমরা তাকে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। এরপর বাবা মা আমাকে বিয়ে দিলেন, কিন্তু একই দেখলাম আমার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত। এই সব কিছু সহ্য করে থাকার মতন আমার ক্ষমতা নেই। এখন যদি বাড়ি ফিরে যাই, সবাই বাবা মাকে কথা শোনাবে যে 2 মেয়ের বিয়ে হলো আর একজনও সংসার করে থাকতে পারলো না। দোষটা কার ছিল সেটা দেখবে না, সমাজ সব সময় দোষ দেয় মেয়েদের। যেমনটা দিয়েছিল মিলি আপাকে, এখন দেবে আমাকে আর বাবা মাকে। সবার থেকে মিলি আপার জন্য অনেক কথা শুনতে হয়েছে। এখন আমি যদি ঘরে ফিরে যাই, আমার জন্য বাবা মাকে নানান ধরনের কথা শুনতে হবে। আমার জন্য তারা অসুস্থ হয়ে পড়বে। কিন্তু এরকম লোকের সাথে সংসার কিভাবে করব, যে একজন ভণ্ড লোক, সে একজন প্রতারক। ভদ্রতার বেশে কিভাবে প্রতারণা করতে হয় তা মনে হয় তার থেকে ভালো আর কেউ জানে না। আজ খুব কষ্ট হচ্ছে আর নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে এরকম একজনকে কেন আমি ভালোবেসেছি, কেন তার সঙ্গে আমার বিয়ে হলো। আপনি আমাকে পথ দেখান ওপরওয়ালা। দেখলাম ইরাদ ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করেই মিষ্টি একটা হাসি দিয়ে বলছে, কি আমার বউটা উঠে গেছো? আমি বললাম হ্যাঁ। সে বলল, ঘুম কেমন হয়েছে? তার দিকে না তাকিয়েই উত্তর দিলাম, ভালো। তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না একদমই। সে যেন ভুলেই গিয়েছে রাতে তার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। বাথরুমে ঢুকতে ঢুকতে ইরাদ বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা কিন্তু নাস্তা করে আমাদের বাসার জন্য রওনা হয়ে যাব। আমি আর কিছু বললাম না। ব্যাগগুলো চেক করলাম সব ঠিকভাবে নিয়েছি কিনা। দেখলাম হ্যাঁ, সব ঠিকঠাকভাবে গোছানো হয়েছে। 6:30টার দিকে আম্মু ফোন দিলেন। তিনি বললেন আমি যেন বেগুনি আর হলুদ রঙের একটা শাড়ি পরি। নতুন ঘর, নতুন সংসারে পা রাখে হলুদ আর বেগুনির রাস নাকি ভালো। আরও কিছু টুকটাক কথা বলে আমার সাথে ফোনটা রেখে দিলাম এবং মনে মনে হাসলাম। আমি, যার স্বামী তার নিজের না, তার আবার কিসের সংসার, কিসের ঘর। 8টার দিকে একসাথে সবাই নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিলাম আমরা দুজন। এর মাঝে ইরাদের দিকে একবারও তাকানো হয়নি। বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। অন্য সময় হলে আমি অনেক বেশি খুশি হতাম। এরকম একটা রোম্যান্টিক আবহাওয়া এবং ভালোবাসার মানুষটা পাশে, কি অদ্ভুত একটা ভালো লাগা কাজ করত। কিন্তু এখন এরকম কিছুই হচ্ছে না। নিজের প্রতি একটা ঘৃণা কাজ করছে। কেন এই লোকটার প্রতি দুর্বলতা কাজ করে? এখনো পর্যন্ত আমি তার দিকে একবারও তাকাচ্ছি না, কিন্তু আর চোখে দেখেছি সে তাকাচ্ছে। কাঁচের গ্লাসটা খুলে দিলাম। ঝিরিঝিরি বৃষ্টি এসে আমার মুখে পড়ছে। কিছুটা শান্তি পাচ্ছি। হঠাৎ সে বাংলা পুরনো দিনের গান ছাড়লো। জানো রুহি, এই গানটা পুরো আমার মনের কথা বলছে। যতটুকু সময় তুমি পাশে থাকো মনে হয় আমার দুনিয়াটা জান্নাত, আর তুমি না থাকলে কিছুই ভালো লাগে না। তোমায় যখন প্রথম দেখেছিলাম না, সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। অনেক বেশি ভালোবাসি তোমাকে। তার এই কথাগুলো শুনে আমার ভালো লাগছে না, কেমন যেন অস্থিরতা বেরিয়ে যাচ্ছে। সে আবারও বলল, রুহি, একটা জিনিস খেয়াল করেছো? তুমি আর আমি ম্যাচ করে ড্রেস পরেছি। তখন তাকিয়ে দেখলাম হ্যাঁ, সে বেগুনি কালারের একটা শার্ট পরেছে আর আমি বেগুনি আর হলুদের একটা শাড়ি। রাস্তার মাঝে একটা ফুলের দোকানের সামনে ইরাদ গাড়ি থামালো। বলল, তুমি বসো, আমি আসছি 2 মিনিটে। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলাম। কিছুক্ষণ পরে সে ফিরে এলো, হাতে কতগুলো বেলি ফুল নিয়ে। আমাকে বলল, তুমি এগুলো তোমার খোঁপায় পরো, তোমাকে বেলি ফুল পরলে অনেক সুন্দর দেখা যায়। ফুলগুলো পরলাম। সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন নতুন দেখছে, অথবা তার আমার প্রতি খুব ভালোবাসা। তার এই চাহনি দেখে মনে মনে বলছিলাম, এত নাটক কিভাবে করো তুমি? এত নাটক আসে কিভাবে ইরাদ? একটু পরপর ইরাদ আমার দিকে দেখছে। আমি বুঝেও না বোঝার ভান ধরে একবার বাইরের দিকে তাকাই, না হয় গান পাল্টাই। এভাবেই প্রায় আধা ঘন্টা কেটে গেল। রুহি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। জিজ্ঞেস করবে না কি সারপ্রাইজ? যা দেবার তা তো সকালেই দিয়েছ, মনে মনে বললাম। কি সারপ্রাইজ? একটু পরেই দেখতে পাবে। তাহলে বলার দরকারই বা কি ছিল? কিছু বললে? না না, কিছু না। ইরাদ মিটিমিটি হাসছেন। কিছুক্ষণ পর আমরা ক্যান্টনমেন্ট পৌঁছে গেলাম। একটা সুন্দর বাড়ির সামনে গাড়ি থামলো। ওয়াচম্যান এসে ইরাদকে সালাম দিল।
বুঝলাম হয়তো এখানেই আমরা থাকব। বাড়ির নেম প্লেটটার দিকে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় রুহির শাশুড়ি কি সত্যি কথা বলছে তার নিজের ছেলের ব্যাপারে, নাকি এর মধ্যে কোনো রহস্য জড়িয়ে আছে যেটা রুহি বুঝতে পারছে না? আর সে কি এমন দেখলো বাড়ির ভিতরে যে এতটা অবাক হয়ে গেল? অবশ্যই জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বে চোখ রাখুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।